ষোলতম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2019 এর গণিত অংশের সমাধান করব। এই পরীক্ষাটি হয়েছিল 30/8/2019 তারিখে। তো গণিত অংশের সমাধান শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলছে 88, 91, 95 এবং 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে। তো এটার জন্য আমাদেরকে সংখ্যাগুলোর উৎপাদক বের করতে হবে। তো আমরা প্রথমে 88 এর উৎপাদক বের করি। তো 88 কে লেখা যায় 2 গুণন 44, 44 কে লেখা যায় 2 গুণন 22, 22 কে লেখা যায় 2 গুণন 11। তো 88 এর এখানে 11 কে আর ভাঙা যায় না, তো 88 এর উৎপাদক এই চারটি। একইভাবে আমরা লিখব 91, 91 কে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়েও যায় না, 7 দিয়ে যাবে। তাহলে আমরা লিখব 91 সমান 7 গুণন 13। এখানে 7, 13 দুইটাই মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না। তাহলে 91 এর উৎপাদক এই দুইটি। এরপর 95, 95 কে 5 দিয়ে ভাঙা যায়। তাহলে আমরা লিখব 5 গুণন 19। এখানে 5, 19 দুইটাই মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না। তাইলে এই 5 আর 19 হচ্ছে 95 এর উৎপাদক। এরপর 99, 99 কে আমরা লিখতে পারি 3 গুণন 33, 33 কে লেখা যায় 3 গুণন 11। এখানে 3 এবং 11 এগুলো মৌলিক সংখ্যা, তাহলে আর ভাঙা যাবে না। তাহলে এখানে এই তিনটি হচ্ছে 99 এর উৎপাদক। তাহলে আমরা দেখতেছি সবচেয়ে বেশি সংখ্যক উৎপাদক আছে 88 এর। তাহলে উত্তর হইল ক। তো নর্মালি জোড় সংখ্যার উৎপাদক বেশি হয়, এটা দেখে বোঝা যায়, তাও আমরা বের করে শিওর হব। তো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে বলছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? বালতি, একটা বালতি পানি ভর্তি যখন থাকে, তো এটা হচ্ছে আমাদের বালতি, এটা হচ্ছে বালতি। তো এটা যখন পানি ভর্তি থাকে তখন তার ওজন হয় 12 কেজি। আবার বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। তাহলে আমরা এটা একটু চিন্তা করলেই বের করতে পারবো। এখানে অর্ধেক যদি পানি ভর্তি থাকে তখন এটার ওজন হয় 7 কেজি, 7 কেজি। আবার যদি পুরো বালতি পানি ভর্তি থাকে তখন তার ওজন হয় 12 কেজি, 12 কেজি। তাহলে আমরা কি বলতে পারি? এই পানির অর্ধেক বালতি পানির ওজন কত কেজি? 5 কেজি। যেহেতু এটা পুরো বালতি যখন পানি ভর্তি থাকে তখন তার ওজন 12 কেজি, আবার অর্ধেক বালতি পানি ভর্তি থাকলে 5 কেজি কমে, সেটা হয় 7 কেজি। তার মানে ওই 5 কেজি হচ্ছে অর্ধেক বালতি পানির ওজন। তাহলে অর্ধেক বালতি পানির ওজন যদি 5 কেজি হয়, তাহলে বাকি অর্ধেক বালতির যে পানি আছে সেই পানির ওজনও হবে 5 কেজি। এই পানিটার ওজন হচ্ছে 5 কেজি। তাহলে এই 7 কেজি থেকে যদি আমরা 5 কেজি বিয়োগ করে দেই, তাহলে 2 কেজি যেটা থাকবে সেটা হচ্ছে বালতির ওজন, 2 কেজি। তাহলে খালি বালতির ওজন 2 কেজি। এটা একটু চিন্তা করলেই বের করা যায়, এটার জন্য সমীকরণ বানিয়ে বা ওভাবে করার দরকার নাই। তো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/3 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? তো বর্গের ক্ষেত্রফল আমরা জানি, বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে রেখার দৈর্ঘ্য তার স্কয়ার। তো এটা এখানে ধরি এটা হচ্ছে একটা রেখা, এটা একটা রেখা। তো এক্স ধরে করা যায়, আমরা বোঝার জন্য, সহজে বোঝার জন্য আমরা ধরি এটার রেখাটির দৈর্ঘ্য
ধরে নিই আমরা এটার দৈর্ঘ্য 3, হ্যাঁ 3 মিটার, ধরে নিই এটার দৈর্ঘ্য 3 মিটার। তো এখানে সরলরেখার উপর অঙ্কিত বর্গ, সরলরেখার উপর যদি একটা বর্গ আঁকি তো বর্গটা হচ্ছে এরকম হবে, এরকম হবে বর্গটা, এরকম হবে বর্গটা। মানে এখানে সবগুলা বাহু সমান হবে, যদি দেখতে একটু এটা লম্বা মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ধরে নিই এটা সবগুলা হচ্ছে সমান। তো তাইলে সরলরেখার উপর অঙ্কিত বর্গ, এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই এই অংশগুলা, এটা তো ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সমান যে বাহু বা যে রেখাটা যেটা নিছি, বাহু, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। তো এখানে যেহেতু 3, আমরা সরলরেখার দৈর্ঘ্য ধরে নিচ্ছি 3, তাহলে তার ক্ষেত্রফল হবে 3 স্কয়ার, মানে 9 বর্গমিটার, 9 বর্গমিটার। তো এখন বলছে সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/3, 1/3, মানে 3/1 তো এখন এই বাহুটা যদি, এই সরলরেখাটা যদি 3 ভাগ করে দিই, সমান 3 ভাগ করে দিই, তাহলে 3/1 কত হবে? এইটা 3/1 হচ্ছে এইটা, তো এটা হবে কত? এটা হবে 1 মিটার। যেহেতু রেখাটা হচ্ছে 3 মিটার, তার 3/1 হবে 1 মিটার। তো 1 মিটারের উপর আমি যদি একটা বর্গ আঁকি তো এই সেই বর্গটা এরকম হবে, 1/3 উপর অঙ্কিত বর্গ এটা হবে, এতটুকু হবে। তো সেটার, সেটার ক্ষেত্রফল কত হবে? সেটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে, এটার বাহুর দৈর্ঘ্য 1, এটাও 1, এটাও 1, এটাও 1, আমরা সূত্র অনুযায়ী এটার 1 স্কয়ার, মানে হচ্ছে 1 বর্গমিটার। তো এখন তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি? সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 বর্গমিটার, আর তার 1/3 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 1 বর্গমিটার। তো এটার তুলনায় এটা কত গুণ? 9 গুণ। তাইলে এখানে উত্তর হবে খ, 9 গুণ। তো এটা যেহেতু আমরা বর্গ করতেছি, তো বাহুর দৈর্ঘ্য যখন আমরা 3/1 করে দিলাম, তো সেটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার করার কারণে 3/1 করায় 9/1 হয়ে যাবে। 3-এর স্কোয়ার হচ্ছে 9, 9/1 হবে। এটা অঙ্ক না করেও বোঝা যায় একটু চিন্তা করলে। আর এটাকে আমরা যদি এক্স ধরে করি, এক্স ধরেও করা যাবে। আমরা যদি এই বাহুর এটার দৈর্ঘ্য এখানে 3 ধরছি, আমরা যে কোনো পরিমাণ দৈর্ঘ্য নিলেও প্রত্যেক ক্ষেত্রে একই সম্পর্কটা পাবো, এটা বোঝার জন্য আমি 1 ধরে করলাম, সম্পর্কটা দেখানোর জন্য। যদি এক্স ধরে করি তাহলে এক্স হচ্ছে প্রাথমিক সরলরেখা যেটা সেটার দৈর্ঘ্য, তো সেটার ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার। আর যখন ওইটা 1/3 নিব, তো 1/3 মানে কি? x/3, x/3, এটার স্কোয়ার যখন করব, এটার উপর যখন বর্গক্ষেত্র নিব তখন এটা হবে x²/9। তো এটা এটা হচ্ছে কি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে তার 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এইটা এইটা এইটার সাপেক্ষে কত গুণ? 9 গুণ। এখানে x² হচ্ছে x²/9, x²/9 এর 9 গুণ, x²/9 এর 9 গুণ। তো এটা এটা হচ্ছে x²/9 এর 9 গুণ। তাইলে এটার উত্তর হচ্ছে খ। পরের প্রশ্নে বলছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার, বাগানের পরিসীমা কত মিটার? তো একটি আয়তাকার বাগান, এটা হচ্ছে, ধরি এটা হচ্ছে আমাদের একটি আয়তাকার বাগান, এটি হচ্ছে আয়তাকার বাগান। আয়তাকার আয়তাকার ক্ষেত্রর আহ, বিপরীত বাহুগুলা সমান হয়, মানে এই বাহু সমান এবং এই বাহু সমান। আর কোণগুলা হয় সমকোণ, কোণগুলা হয় সমকোণ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন
প্রস্থ প্রস্থ আর পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে এই সীমানাটা, এই এই সবগুলা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য, এখানে একটা প্রস্থ, একটা প্রস্থ, দুইটা প্রস্থ। এই কারণে এই দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলে 2 গুণ হচ্ছে পরিসীমা। তো এখানে বাগানের ক্ষেত্রফল বলছে 400 বর্গমিটার। তো ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাইলে এখানে দৈর্ঘ্য আমরা জানি না, প্রস্থ দেওয়া আছে 16 মিটার। তো দৈর্ঘ্য যদি আমরা x ধরি আর প্রস্থ যদি 16 হয়, তাহলে x গুণন 16 হচ্ছে ক্ষেত্রফল। তো দেওয়া আছে ক্ষেত্রফল 400। এখান থেকে আমরা x পাবো, উভয় পক্ষে 16 দিয়ে ভাগ করে x 400 ভাগ 16, এটা হবে 25। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25। তাহলে পরিসীমা কত? পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 25 আর প্রস্থ হচ্ছে 16। 25 আর 16 41, 2 গুণন 41 82 মিটার। তাহলে গ হচ্ছে উত্তর। একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো এখানে প্রতি হালি কলা ক্রয় মূল্য দেওয়া আছে আর 2 হালি কলার বিক্রয় মূল্য দেওয়া আছে। তো আমরা যে কোনো একটা ইউনিটে নিব, প্রতি হালির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিব অথবা প্রতি 2 হালির। তো এখানে আমরা লিখতে পারি 1 হালি কলার বিক্রয় মূল্য 56/2 28। তাহলে প্রতি হালি কলা 25 টাকায় ক্রয় করে 28 টাকায় বিক্রয় করা হয়। তাহলে প্রতি হালিতে লাভ কত? আমরা প্রতি হালিতে লাভ বের করি। প্রতি হালিতে লাভ 28 টাকা বিক্রয় মূল্য আর 25 টাকা ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে লাভ, তো 3 টাকা। তো প্রতি হালিতে লাভ হচ্ছে 3 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? তো শতকরা বের করার আমরা নিয়ম জানি। শতকরা, শতকরা লাভ, শতকরা লাভ হচ্ছে উপরে দিতে হবে লাভ, মোট লাভ কত টাকা হচ্ছে, নিচে দিতে হবে কত টাকায়, মানে ক্রয় মূল্য কত, কত টাকায়, কত টাকায় বিনিয়োগ করে আমার 3 টাকা লাভ হচ্ছে, সেটা হচ্ছে 25। তাহলে এটাকে গুণ দিব 100% দিয়ে, এটাই হবে শতকরা লাভ। তো এখানে 25 দিয়ে 100 কে কেটে দিলে 4 হবে, 3 4 12, 12%। তো শতকরা লাভ হচ্ছে 12%। তো এইখানে যদি এই অংশ, এই শতকরা লাভ সমান, এই অংশ যদি বুঝতে সমস্যা হয়, এই অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে এটা আরেকটু ভেঙে আমি দেখাইতে পারি। এখানে আমরা আমরা এইভাবে লিখবো ঐকিক নিয়মে যে 25 টাকায়, 25 টাকায় ওই বিক্রেতার লাভ হয় কত? 3 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 25/3 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় কত? শতকরা মানে হচ্ছে 100-তে কত, এটা বের করা। তাহলে 100 টাকায় লাভ হবে কত হবে? 25। এখানে 25/3 ইন্টু 100, এটা সমান 12 টাকা। এটা হচ্ছে 12 টাকা। 100 টাকায় যেহেতু লাভ 12 টাকা হয়, তার মানে শতকরা লাভ 12%। তো উত্তর হচ্ছে খ। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা হবে? খুবই সহজ, সরল মুনাফার সূত্র আমরা জানি। সরল মুনাফা আই সমান পি এন আর। এখানে পি হচ্ছে মূলধন বা আসল টাকা, এন হচ্ছে সময় বছরে, আর আর হচ্ছে মানে মুনাফার হার।
তো এখানে পি হচ্ছে 2000 টাকা, এন হচ্ছে 1 বছর, আর মুনাফার হার হচ্ছে 10%। 10%, এই পিএনআর ফর্মুলা লিখলে আর কে এইভাবে 10% লিখতে হবে। এইটাকে অনেক সময় ফর্মুলা এইভাবে লেখা হয়, পিএনআর বাই 100। এখানে যদি পার্সেন্টেজ লেখা হয়, আর এর মান যদি পার্সেন্টেজ সহ লেখা হয়, তাহলে ফর্মুলাটা হবে পিএনআর। এই 100টা হচ্ছে পার্সেন্টেজ থেকে আসে। এখানে পার্সেন্টেজ মানেই হলো নিচে 100, 100/1। তো এখানে 2000 ইন্টু 1, 2000 ইন্টু এখানে 1, আর এখানে 10/100। তো এখানে এই 0 0 কেটে দিলাম, তাহলে এখানে 20 গুণন 10, 200। তাহলে সরল মুনাফা, 1 বছরের মুনাফা 200 টাকা। ক হচ্ছে উত্তর। পরের প্রশ্নে বলছে 3 cot a = 4 হলে sin a এর মান কত? তো এখানে 3 cot a সমান 4, তাহলে আমরা লিখতে পারি cot a সমান 4/3। তো এটা সহজে করার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আমাদের কোণ হচ্ছে এটা a। তো আমরা cot a, আমরা জানি ত্রিকোণমিতি থেকে cot a, এই cot অনুপাত মানে হচ্ছে a কোণের বিপরীত বাহু যদি লম্ব, a কোণের বিপরীত বাহুকে যদি লম্ব বলি, আর a কোণের সংযুক্ত বাহুকে বলি ভূমি বলি। এই কোণের সংযুক্ত বাহুটাকে আমরা ভূমি বলবো, আর কোণের বিপরীত পাশে যে বাহুটা সেটাকে আমরা লম্ব বলবো। আর এটা হচ্ছে সমকোণ হবে, সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো, অতিভুজ। তো cot a মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, এটা। তো এখানে cot এর মান হচ্ছে 4/3। তো এখানে তাহলে ভূমি মান 4 যদি ধরি, তাহলে লম্বের মান হবে 3। তো এখান থেকে আমরা, এটা যদি 4 হয়, এটা 3 হয়, তো এটা অতিভুজ কত হবে এটা আমরা দেখেই বলতে পারি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এটা 4, এটা 3 হলে এটা হবে কত? এটা নর্মালি আর কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা হচ্ছে 16 প্লাস 9, 25। এটা হচ্ছে গিয়ে অতিভুজ স্কয়ারের সমান। তাহলে অতিভুজ হবে, এটা হচ্ছে অতিভুজ স্কয়ারের সমান, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে অতিভুজ হবে 25-এর বর্গমূল, 25-এর বর্গমূল মানে 5। তো অতিভুজ হবে 5। তাহলে আমরা লম্ব 3, ভূমি 4, অতিভুজ 5 এরকম অনুপাতে হচ্ছে বাহুগুলার মান হবে। এখন তাইলে আমরা সাইনে সমান আমরা কি জানি ত্রিকোণমিতি থেকে? সাইনে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজ লম্ব কত? লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে 3/5। এটার আনসার হচ্ছে খ। তো এখানে এই ডায়াগ্রাম বা এই ফিগার এঁকে এগুলার মান বের করা সহজ, এমসিকিউ এর জন্য কম সময়ে দ্রুত করা যায়, বোঝা যায়। তো এটা যদি মনে হয় যে আমি ডায়াগ্রামটা বা আমি চিত্রটা আঁকতে পারবো না, এটা বুঝবো না, তো সেই ক্ষেত্রে মুখস্থ করে এটার মান বের করার উপায় আছে হচ্ছে ফর্মুলা দিয়ে। তো ফর্মুলা মুখস্থ করতে হবে। তো cot a = 4/3 হলে এখানে আমরা জানি cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a। তো 1 প্লাস cot স্কয়ার a মানে হচ্ছে 4/3 স্কয়ার। 1 প্লাস 16/9 সমান হচ্ছে 25/9। তাইলে cosec স্কয়ার a = 25/9 হলে cosec a হবে এটার বর্গমূল 5/3 cosec a। তো এখন আমরা জানি আবার sin a সমান হচ্ছে
ওয়ান 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 বাই কসেক এ, মানে এটা কসেকের উল্টা, সাইনে হচ্ছে কসেকের উল্টা, তো এটাকে উল্টাই দিব। এই কসেকে হচ্ছে 5/3 হলে সাইনে হবে 3/5। তো এটা এইভাবে করা যায়। তো এখানে লজিক আসলে একই। এখানে এই যে এই ফর্মুলাটা, এটা পিথাগোরাসের উপপাদ্য, এখানে যে ক্যালকুলেশন হয়েছে ওই সিমিলার ধরনের ক্যালকুলেশনই। তো এটা হচ্ছে ফর্মুলা দিয়ে করলে এইভাবে আসে, এই এই পিথাগোরাসের উপপাদ্যকে ধরেই এই ফর্মুলাগুলো আসে আসলে। তো সেই কারণে এটা হচ্ছে কম সময় করার জন্য এই ত্রিভুজটা একে নিয়ে করাই ভালো। যে কোনো অনুপাতের মান বের করা যাবে এখানে, কটে, সাইনে, কোসেকে, টেনে, হ্যাঁ, তারপর কসে, সবগুলো অনুপাতের মান বের করা যাবে। আর এইভাবে ফর্মুলা মুখস্থ করে করতে গেলে একটু মনে করা এবং আহ, সময়ের দরকার, সেটা হচ্ছে একটু ভেজালি হবে। তো এরপর পরের প্রশ্নে যাই। এই প্রশ্নে বলছে 9p² প্লাস 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমরা 9p² এটাকে পূর্ণবর্গ বানানোর, 9p² প্লাস 14p এটাকে পূর্ণবর্গ বানাইতে হলে আমরা বুঝতেছি এটাকে একটা পূর্ণবর্গ a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী প্রকাশ করলে সেটা পূর্ণবর্গ হবে। তো এখানে 9p² আমরা লিখতে পারি 3p² প্লাস এখানে 14p, এটা বোঝা যাচ্ছে এটা 2ab এর অংশটা। তো 2, এখানে a হবে 3p, তাহলে b কত হবে? b হচ্ছে এখানে 14 যেহেতু আছে 2 দিছি, তাহলে আমাকে 7 দিতে হবে, 7 দিতে হবে, 7 দুগুণে 14। আর এখানে 3 আমরা এক্সট্রা যোগ এখানে অ্যাড করছি, এখানে 14p ছিল, এখানে যেহেতু 7 দুগুণে 14 হবে আর সাথে এখানে 3 অতিরিক্ত চলে আসছে, তো এখানে 3 নিচে ভাগ করে এটাকে ব্যালেন্স করতে হবে। এখানে 3 অতিরিক্ত দেওয়ার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে এই এর 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 মানে এর অংশে আর কি 3p আসছে। এটা হচ্ছে a, ফর্মুলা অনুযায়ী a² প্লাস 2a ইন্টু বি। তো বিটা হচ্ছে এখান থেকে মিলাইতে হবে, এই পদের সাথে মিলাইতে হবে, এই জন্য এখানে নিচে 3 দিয়ে উপরে 3p দিয়ে ব্যালেন্স করে দিছি। তো এটা গুণ করলে, এই তিনটা অংশ গুণ করলে 14p হবে, এটা সমান হবে। তো আমরা জানি a² প্লাস 2ab প্লাস পরের অংশ কি, b²। তো এখানে b কত, 7/3 এটা আসছে। তো 7/3 স্কোয়ার, তো 7/3 স্কোয়ার যদি থাকে, তো 7/3 স্কোয়ার তো এখানে নাই, কিন্তু 7/3 স্কোয়ার যদি থাকতো তাইলে এটা এই যে ফর্মুলা অনুযায়ী মিলে গেল। তো এটাকে পরে আমরা লিখতে পারবো, এটাকে পরে আমরা লিখতে পারবো 3p প্লাস 7/3, হ্যাঁ, হোল স্কোয়ার, এটা লিখতে পারবো। তো এখন এখানে এই 7/3 স্কোয়ার এটা তো ছিল না, এটা যোগ করতে হয়েছে। তাহলে এখানে বলছে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে 7/3 স্কোয়ার যোগ করতে হবে। তো 7/3 স্কোয়ার মানে কত, 7/3 স্কোয়ার মানে হচ্ছে 7 7 49, আর 3 3 9, 49/9, 49/9। তো ক হচ্ছে উত্তর, ক হচ্ছে এটার উত্তর। এটা যোগ করতে হবে, এই 49/9 এটা যোগ করতে হবে। পরের প্রশ্নে যাই। এটাতে বলছে m মাইনাস n ইকুয়াল টু এক্স এবং mn ইজ ইকুয়াল টু 6x² হলে m³ মাইনাস n³ সমান কত। তো এখানে m³ মাইনাস n³ এটা a³ মাইনাস b³ এর ফর্মুলা, a³ মাইনাস b³ এর ফর্মুলা। তো এটা এটা a³ মাইনাস b³ এর ফর্মুলা আমরা জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে এটার সূত্র। তো এই সূত্র দিয়ে এটার মান বের করতে হবে। তো এখানে বলছে m³ মাইনাস n³ সমান কত। তো m³ মাইনাস n³ সমান আমরা লিখতে পারি m মাইনাস n³ প্লাস 3mn ইন্টু m মাইনাস n। তাহলে m মাইনাস n এর ভ্যালু দেওয়া আছে এখানে x, তাহলে এখানে x বসবে, x³ প্লাস 6x² ইন্টু এখানে আমরা লিখবো x ইকুয়াল টু লেখা যায় x³ প্লাস 3 6 18, x² ইন্টু x মানে x³ 18x³ প্লাস x³ মানে হচ্ছে 19x³। তাহলে এটা 19x³ মানে হচ্ছে খ হচ্ছে উত্তর।
পরের প্রশ্নে বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? তো একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এটার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এটা এবং এটা হচ্ছে সমকোণ 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। এটা ধরি 6 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ সংলগ্ন বাহু একটাকে ভূমি ধরলে আর একটা লম্ব বলা যায়, এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। ত্রিভুজের বেসিক একদম মূল ফর্মুলা, ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখানে ভূমি 6 এবং উচ্চতা হচ্ছে 8, তাহলে ক্ষেত্রফল হবে, এটা 2 দিয়ে ভাগ করলে 24 বর্গ সেন্টিমিটার। হচ্ছে এটার উত্তর। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, উহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? তো একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান। সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান এবং তিনটা কোণও সমান। সবগুলা কোণের মান 60 ডিগ্রি করে হয়। সমবাহু ত্রিভুজের সবগুলা কোণের মান 60 ডিগ্রি করে হয়। 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো এখানে এটাকে ত্রিভুজের নাম দিই এ বি সি, এবিসি ত্রিভুজ। বলছে উহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে, বাহুকে বর্ধিত করব, এদিকে বাড়াই দিব, এবি বাহু এবং এসি বাহুকে বাড়াই দিব। তো এখানে এখানে এরকম এরকম একটা বাহু, এরকম দুইটা বাহু, দুইটা রেখা যদি এক বিন্দুতে মিলিত হয় এবং একটা রেখাকে যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই মিলিত স্থানে এই যে কোণ উৎপন্ন হয়, এই কোণটা হচ্ছে একটা সরল কোণ 180 ডিগ্রি। এই কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখানে এই কোণ এবং এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে একইভাবে এই কোণ 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজের আমরা জানি সবগুলা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা একদম মুখস্থ করে ফেলবেন। তো এইখানে তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 120 ডিগ্রি। এই কোণটা হবে 120 ডিগ্রি। আর এখানেও একই ব্যাপার, এখানে এই কোণটা হবে 120 ডিগ্রি। তো বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়, মানে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় এই কোণটা কোথায় বলছে, এবং এই কোণ, এই দুইটা কোণ 120 ডিগ্রি করে। তো দুইটা কোণের সমষ্টি কত হবে? 240 ডিগ্রি। তো এটার উত্তর হচ্ছে গ। খুবই সহজ। তো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে x² - 3x, x² - 9 এবং x² - 4x + 3 বীজগাণিতিক রাশির গসাগু কত হবে? তো বীজগাণিতিক রাশির গসাগু বের করার জন্য বীজগাণিতিক রাশিকে আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। প্রথম রাশিটা হচ্ছে x² - 3x, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে x কমন যাবে, x কমন গেলে হবে x - 3, এটা প্রথম রাশি। এরপর দ্বিতীয় রাশি x²-9, এটা আমরা জানি x²-9 কে আমরা 3² লিখতে পারি। তো এটা হচ্ছে a² - b² এর ফর্মুলা, a² - b² এর ফর্মুলা, b², এটা হচ্ছে a+b * a-b, এই ফর্মুলা আমরা সবাই জানি। তো এখানে হবে x+3 ইন্টু x-3। তৃতীয় রাশি হচ্ছে x² - 4x + 3
মিডিল টার্ম ব্রেকআপ করতে হবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস, এখানে 4x কে ভাঙতে হবে দুইটা পদে। যে সহগগুলা নিব x এর, সেই সহগগুলার গুণফল হবে 3। এখানে 3 এর চিহ্ন প্লাস, তার মানে গুণফল হবে 3। তো এখানে যেহেতু চিহ্ন মাইনাস, তো এখানে চিহ্ন মাইনাস, তার যোগ বিয়োগ করলে চিহ্ন মাইনাস আসবে এবং মান হবে 4, আর গুণ করলে মান হবে 3। তো সেটা কত হবে? খুবই সহজ। তো এখানে আমরা মাইনাস 3x মাইনাস এক্স এভাবে লিখতে পারি। -3x, এই -3 আর -1 গুণ করলে কত হয়? 3। এই যে এটা সমান। আর -3x x, এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, মানে যোগ বিয়োগের ক্ষেত্রে এটা যোগ হবে। মানে আমরা এভাবে বলি আর কি, যে -3x x বোঝার জন্য এটা আমরা বলি যোগ হবে, 3 আর 1 4 হয়ে যাবে, তো -4x হয়ে যাবে। এই যে -4x। তো এখানে x কমন যাবে, এটা হবে x - 3। আর এখানে -1 কমন নিব, এখানে হবে x - 3। তাহলে এটা হবে এখানে x - 3, এখানে x - 3 কমন, x - 3। তাহলে এখানে হবে x - 1। উৎপাদকে বিশ্লেষণ করা হইল। তো গোসাগু, এরপরে আমরা গোসাগু লিখব। গোসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো সেটা আমরা জানি যে বীজগাণিতিক রাশির গোসাগু নেওয়ার সময় সবগুলা রাশিতে যে কমন উৎপাদক থাকে সেটা নেওয়া হয়। তো এখানে x আছে, এখানে x নাই, এখানে x নাই, তাহলে x নেওয়া যাবে না। এখানে x - 3 আছে, এখানে x - 3 আছে, এখানে x - 3 আছে, তাহলে x - 3 একটা কমন উৎপাদক। এখানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে হচ্ছে কমন, সব জায়গায় কমন, সব জায়গায় আছে এটা। আর গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক। তো এইটা হচ্ছে উৎপাদক, মানে যেটা দিয়ে হচ্ছে এই রাশিগুলোকে ভাগ করা যায়। আর গরিষ্ঠ সবচেয়ে বড় যেই এটা সেটা নিব। তো এখানে যদি আরো উৎপাদক থাকতো, সবগুলাতে কমন উৎপাদক থাকতো, সেটাও আমরা নিতাম। তো এখানে x - 3 একমাত্র সাধারণ গুণনীয়ক। তো এটাই হচ্ছে এখানে গোসাগু। x - 3, তো এটার অপশন গুলা আসে নাই এখানে, অপশন এটা x - 3 যে অপশনে আছে সেটাই হবে অ্যান্সার। তো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে, যদি x a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে x y z এর মান কত হবে? এগুলা সূচকের খুবই কমন অঙ্ক। তো এখানে আমরা এগুলাতে নর্মালি শেষেরটা দিয়ে শুরু করলে ভালো। c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। তো এখানে আমরা c এর এখানে আমরা দেখতেছি বি টু দি পাওয়ার y ইকুয়াল টু c। তাহলে c এর মান হচ্ছে বি টু দি পাওয়ার y, বি টু দি পাওয়ার y, তো সেটা দিব। এরপর এখানে এখানে হোল পাওয়ার থাকলে এই পাওয়ার এবং এই পাওয়ারে গুণ হয়, আমরা জানি। এরকম যদি হয় এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটার ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার m n গুণ হয়ে যাবে। তো এখানে বি টু দি পাওয়ার y z সমান a, এভাবে লিখতে পারি। এরপরে বি, এখানে দেখতেছি এ টু দি পাওয়ার x ইকুয়াল টু বি। তাহলে এখানে বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, আমরা বসাইতে পারি এ টু দি পাওয়ার এক্স। এটার এটা বি এর ভ্যালু। আর এখানে বি এর পাওয়ার যেহেতু ওয়াই জেড, এখানে আমরা ওয়াই জেড লিখতে পারি, ওয়াই জেড সমান এ। তো এখানে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, আমার কলমটা ঝামেলা করে, কিছুক্ষণ পর ঝামেলা শুরু করে। তো এখানে এটা ইকুয়াল টু এ। তাহলে এখানে এখানে এ মানে হচ্ছে এর পাওয়ার 1। তো এখানে উভয় সাইডে, সমীকরণের উভয় সাইডে বেজ সেম। তো আমরা জানি এরকম এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে ফর্মুলা হচ্ছে এম সমান এন লেখা যায়। এখানে কন্ডিশন হচ্ছে এর মান নট ইকুয়াল টু 1 হইতে হবে, নট ইকুয়াল টু 1 হইতে হবে। তো এখানে এক্স ওয়াই জেড সমান আমরা লিখতে পারি 1। তো এক্স ওয়াই জেড এর মান 1, তাহলে খ হচ্ছে উত্তর। পরের প্রশ্নে বলছে, লগ
10 বেস x ইজ ইকুয়াল টু -2 হলে x এর মান কত হবে? তো এখানে log 10 বেসড x ইজ ইকুয়াল টু -2, লগারিদমের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে এখানে 10 ভিত্তিক x এর লগারিদম যদি -2 হয়, তার মানে হলো x সমান হচ্ছে এই ভিত্তি এটা, এটার পাওয়ার এটা -2। এটা লগারিদমের বেসিক ডেফিনেশন বা বেসিক সংজ্ঞাটাই হচ্ছে এটা। তো এখানে এটা মানে হলো 1/10 স্কয়ার, 1/100, 1/100 মানে 1/100 মানে হচ্ছে 0.01। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? তো ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে জমির ক্ষেত্রফল দিছে 264 বর্গ মিটার। এখানে আমরা লিখব হাফ গুণন ভূমি হচ্ছে 22 মিটার, উচ্চতা চাইছে, তো উচ্চতা ধরি x সমান 264। তো এখান থেকে ক্যালকুলেশন করব, 264 গুণন 2, 2 চলে যাবে উপরে, 22 আসবে নিচে। এটা 2 দিয়ে কেটে দিলে এখানে 11 হয়, 264কে 11 দিয়ে ভাগ করলে হবে 2, 4, 24 অপশন গ হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে x মাইনাস 1/x ইকুয়াল টু 52 হলে x প্লাস 1/x হোল স্কয়ারের মান কত? সহজ মান নির্ণয়। এখানে আমরা ফর্মুলা হচ্ছে এখানে a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে যদি আমাদের a মাইনাস b স্কয়ারে যাইতে হয়, তাহলে আমরা জানি ফর্মুলা হচ্ছে a মাইনাস b স্কয়ার মাই a মাইনাস b স্কয়ার প্লাস 4ab। এখানে মাইনাস স্কয়ার হলে এখানে প্লাস হবে। তো এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো এখানে x প্লাস 1/x স্কয়ার সমান হবে x মাইনাস 1/x স্কয়ার প্লাস 4 ইন্টু ab। তো a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1/x। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার, x মাইনাস 1/x হোল স্কয়ার সমান x মাইনাস 1/x মানে হচ্ছে 52 স্কয়ার প্লাস 4। এখানে এখানে অ্যাকচুয়ালি প্রশ্নে এখানে 5 হবে, x মাইনাস 1/x এখানে ভুল আছে, এখানে অ্যাকচুয়ালি 5 হবে। তাহলে এখানে 5 স্কয়ার প্লাস 4 সমান 25 যোগ 4 সমান 29। তাহলে ঘ হচ্ছে উত্তর, ঘ হচ্ছে উত্তর। এখানে প্রশ্নে এটা 5 হওয়ার কথা, এটা ভুল হয়েছে। পরের প্রশ্নে যাই। এখানে আরেকটা প্রশ্ন বীজগাণিতিক রাশির লসাগু। তো বীজগাণিতিক রাশির লসাগু গসাগু এই দুই ধরনের ম্যাথ প্রায় সিমিলার প্রসেসেই করতে হয়। তো এখানে আমরা আমরা জানি বীজগাণিতিক রাশির লসাগু বের করতে হলে প্রথমে এগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, ফ্যাক্টরাইজেশন করতে হয়। এখানে x স্কয়ার মাইনাস 4 এটা আমরা বুঝতেছি সহজেই, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। এরপরে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 এটা
এখানে এটা মিডিল টার্মও করা যায়, এটাকে ফর্মুলা আকারে প্রকাশও করা যায়। এখানে বোঝাই যাচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইভাবে প্রকাশ করা যাবে। তাহলে এটাকে x প্লাস টু হোল স্কোয়ার এভাবে লেখা যায়। আর তৃতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস 8। এখানে এটাকে এক্স কিউব মাইনাস 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে এটাকে লেখা যায় x মাইনাস টু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান x-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তো এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ শেষ হলো। তো লসাগু লিখব। লসাগু তো লসাগু লেখার বীজগাণিতিক রাশির লসাগু লেখার সময় আমরা জানি লসাগু মানে হচ্ছে গুণিতক, সাধারণ গুণিতক। তো গুণিতক বানাইতে হইলে আসলে সবগুলা উৎপাদকই নিতে হবে। এখানে x+2 আছে, এখানে x+2 স্কোয়ার আছে, এখানে x+2 নাই। তো এখানে আমরা জানি লসাগুর সময় সবগুলা উৎপাদকই নিতে হয় এবং যেই উৎপাদকের ঘাত বেশি সেটাই নিতে হয়। মানে x+2 স্কোয়ার এখানে যেহেতু আছে, তাহলে x+2 স্কোয়ার নিতে হবে। তো গসাগু আর লসাগুর কনসেপ্ট এখানে হচ্ছে লসাগু হচ্ছে এমন একটা রাশি যে রাশিকে এই সবগুলা বীজগাণিতিক রাশি দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হয়। তো সেই জন্য সবগুলা উৎপাদক এটার মধ্যে থাকতে হবে। কোন উৎপাদকের ঘাত যদি 2 হয়, আমরা যদি এক ঘাত নেই, তাহলে সেটাকে তো এটা দিয়ে ভাগ করা যাবে না। যেমন x+2 স্কোয়ার দিয়ে এটাকে যদি আমরা x+2 নেই এখানে, তো ভাগ করা যাবে না তখন। তো এই কারণে ওইটাই নিতে হবে যেটা নিলে এটাকে ভাগ করা যায়। তো এখানে আরেকটা রাশি হচ্ছে এক্স, এখানে আরেকটা উৎপাদক হচ্ছে x-2। এখানে x-2 নাই, এখানে x-2 আছে, তো দুই জায়গায় এটার ঘাত 1 পাওয়ার 1। তো এখানে x-2 নিতে হবে। আর আরেকটা হচ্ছে এখানে আমরা দেখতেছি x² + 2x + 4, x² + 2x + 4 এটা একটা আছে উৎপাদক, এটা নিতে হবে। এটা হচ্ছে কি লসাগু। তো লসাগু এখানে এই লসাগুকে আমরা আবার একটু ছোট করে প্রকাশ করা হয়েছে এখানে। তো ছোট করে প্রকাশ করতে পারি, এখানে x+2 স্কোয়ার এটা থাকুক, x+2 স্কোয়ার। আর x-2 ইন্টু x² + 2x + 4 এটা আমরা যা বুঝতেছি এখানে এখানে যেটা থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি এই তৃতীয় রাশি থেকে, এটা ঘুরে আবার এটাই চলে আসবে x³ - 8। এটাকে আমরা যদি লিখি x³ - 8 তাইলে হয় x³ - 8 লিখতে পারি, x³ - 8 লিখতে পারি। তো এইটা হচ্ছে গিয়ে লসাগু। তাইলে এখানে ক হচ্ছে উত্তর। অপশন ক হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে x² + 1/x² = 3 হলে x⁶ + 1 / x³ এর মান কত? তো এখানে x² + 1/x² = 3। এখান থেকে আমরা এটাকে a² + b² ফর্মুলায় প্রকাশ করে x + 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 3। তাহলে এখানে লেখা যায় x + 1/x হোল স্কোয়ার এখানে x কাটা যাবে, 2 এদিকে চলে গেলে যোগ হবে 3 2 5। তাহলে আমরা লিখতে পারি x + 1/x সমান √5। এরপর যে রাশির মান বের করতে হবে x⁶ + 1 / x³ সেটা লিখব। এটা মানে হচ্ছে এখানে x⁶ / x³ +
1/x³ এরকম হবে। এখানে x⁶ বা x⁻³ মানে কি, মানে হচ্ছে আমরা জানি x³ হবে, এখানে পাওয়ার 6 থেকে 3 মাইনাস হবে, x³ প্লাস 1/x³। এরপর এটাকে a³ প্লাস b³ এর ফর্মুলায় আমরা ফেলতে পারি। তো সেখানে ফর্মুলা আমরা জানি, ফর্মুলা হচ্ছে a³ প্লাস b³ এর ফর্মুলা a+b³ মাইনাস 3ab ইন্টু a+b। তো সেই ফর্মুলার মধ্যে আমরা এটা লিখবো, এখানে x প্লাস 1/x³ মাইনাস 3ab ইন্টু a+b। এখানে √5, x প্লাস 1/x এর মান √5³ মাইনাস 3, এখানে x 1/x কাটা যাবে, ইন্টু x প্লাস 1/x এর মান √5, এখানে 5 √5³ √5³ মানে হচ্ছে, এখানে একটু দেখাই, √5³ মানে হচ্ছে √5 ইন্টু √5 ইন্টু √5, তিনটা √5 ইন্টু √5 মানে হচ্ছে 5, √5² মানে 5 ইন্টু √5, তার মানে এটা হবে গিয়ে 5 √5 মাইনাস 3 √5, সেটা হচ্ছে 2 √5। তাহলে গ হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে অনুপাত খ ক অনুপাত খ ক অনুপাত খ সমান 4:7, আর খ অনুপাত গ সমান বলছে 10:7, 10:7। তো এখন এটাকে ক অনুপাত খ অনুপাত গ, ক অনুপাত খ অনুপাত গ, গতে প্রকাশ করতে হবে। তো আমরা জানি এরকম অনুপাত, এরকম দুইটা দুইটা অনুপাত নিয়ে এই তিনটার অনুপাতে প্রকাশ করতে হলে এখানে যে শেষের অনুপাতটা আছে 7, আর এখানে যে প্রথম অনুপাতটা আছে 10, এই দুটাকে সেম করতে হয়। তো 7 আর 10কে সেম করতে হলে কত বানানো যায়? 7×10 = 70 বানানো যায়। তাহলে এখানে আমরা এটাকে 70, 7কে 70 বানাবো, মানে 10 দিয়ে গুণ দিব। তাইলে অনুপাত হচ্ছে দুইটা অনুপাতকেই 10 দিয়ে গুণ দিতে হবে, 4কে 10 দিয়ে গুণ দিতে হবে, 4কে 10 দিয়ে গুণ দিতে হবে, অনুপাত 7কেও 10 দিয়ে গুণ দিতে হবে, 7কে 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে 7কে 10 দিয়ে গুণ দিতে হবে, তাইলে 40:70, 40:70 হবে। আর এখানে 10কে 7 দিয়ে গুণ দিতে হবে, 10কে 7 দিয়ে গুণ দিতে হবে, অনুপাত অনুপাত 10কে 7 দিয়ে গুণ দিতে হবে, অনুপাত 7কেও 7 দিয়ে গুণ দিতে হবে। দুইটা অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, 7কেও 7 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে হবে 70:49। তাহলে এখানে তিনটার ক্রমানুপাত আমরা লিখতে পারি কি, 40, ক যদি হয় 40, খ অনুপাত হবে 70, আবার খ এর অনুপাত যদি 70 হয় তাহলে গ এর অনুপাত হবে 49, 49, 49। তাহলে 40:70:49, খ হচ্ছে এটার উত্তর। এরপরে প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তো একটা চাকা একটা চাকা একটা চাকা একবার ঘুরলে, আমরা জানি একটা চাকা একবার যখন ঘুরে আসে, একবার ঘুরে যখন এখানে আসে, তখন এই পুরা যে পরিধিটা আছে এই পরিধির সমান দূরত্ব সেই এদিক বরাবর অতিক্রম করে যায়। একবার বললে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তো এখানে চাকার পরিধি 5 মিটার, 5 মিটার, 5 মিটার, তাহলে চাকার পরিধি 5 মিটার, তো একবার বললে 5 মিটার দূরত্ব অতিক্রম করে আসবে। বলছে 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তো 1 কিলোমিটার 500 মিটার, 1 কিলোমিটার 1 কিলোমিটার 500 মিটার সমান,
আমরা জানি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, 1000 মিটার, আর আরো 500 মিটার আছে এখানে, 500 মিটার, 500 মিটার, তাহলে এটা হচ্ছে 1500 মিটার। তাহলে কতবার ঘুরবে? তো 5 মিটার গেলে একবার ঘুরে, তাহলে 1500 মিটার গেলে কতবার ঘুরবে? আমরা জানি 1500 কে 5 দিয়ে ভাগ করলে আমরা এটার উত্তর পেয়ে যাব 1500/5। তাহলে এখানে হচ্ছে 300, এটার উত্তর আসবে 300, 300 বার ঘুরবে। তাহলে উত্তর হচ্ছে গ। খুবই সহজ। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তো বৃত্তের ক্ষেত্রফল কত হয়? এটা হচ্ছে বৃত্ত, এটা ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে একক ব্যাসার্ধ বিশিষ্ট যদি হয়, তো একক ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসার্ধ আর হচ্ছে 1, আর হচ্ছে 1, ঠিক আছে? তো ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তো এটা হচ্ছে ক্ষেত্রফল বর্গ একক। এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে পাই ইন্টু 1 মানে 1, পাই বর্গ একক। তাহলে একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই বর্গ একক। গ হচ্ছে। পরের প্রশ্নে বলছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটি? তো বৃত্তের অধিচাপ বলতে কি বোঝায়? তো আমরা একটা বৃত্ত আঁকি। তো একটা বৃত্ত, তো এই বৃত্তের চাপ হচ্ছে যে কোনো, তার পরিধির উপর যে কোনো অংশ নিলে এটাকে বলা হয় একটা চাপ, কেটে নিলে এটাকে বলা হয় একটা চাপ। তো এখানে চাপ, এটা চাপ যদি এই বৃত্তের আহ, অর্ধেকের বেশি বড় হয় তাহলে সেটাকে বলে অধিচাপ। আর অর্ধেকের থেকে মানে অর্ধবৃত্তের, মানে বৃত্তকে যদি আমরা দুই ভাগ করি, এখানে যদি আমরা দুই ভাগ করি, তাহলে এই যে এই এই অংশটা হচ্ছে একটা একটা চাপ, এখানে অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত, এটা হচ্ছে আরেকটা অর্ধবৃত্ত। এখন এখানে এই চাপটা অর্ধবৃত্ত থেকে ছোট, তো এটা হচ্ছে উপচাপ। আর আমরা যদি এরকম একটা চাপ নেই, এখান থেকে ধরে এদিক বরাবর এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা অধিচাপ। অধিচাপে অন্তর্লিখিত কোণ মানে কি? অন্তর্লিখিত কোণ মানে এটা হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে আমাদের অধিচাপ, এই অংশটা হচ্ছে আমাদের অধিচাপ। এই অন্তর্লিখিত অধিচাপে অন্তর্লিখিত কোণ মানে এখান থেকে এই বৃত্তে এরকম একটা কোণ আঁকবো। তো এটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোণ। তো অধিচাপে অন্তর্লিখিত কোণ এখানে দেখে বোঝা যাচ্ছে এটা একটা সূক্ষ্ম কোণ হবে। অধিচাপে অন্তর্লিখিত কোণ হয় সূক্ষ্ম কোণ। আর উপচাপে, এখানে আরেকটা উপচাপে অন্তর্লিখিত কোণটা দেখাই। আমরা একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত। তো এখানে উপচাপ মানে হচ্ছে অর্ধবৃত্ত থেকে ছোট দৈর্ঘ্যের একটা চাপ যদি আমরা নেই, এটা হচ্ছে একটা উপচাপ। তো উপচাপে অন্তর্লিখিত কোণ মানে হচ্ছে এইখানে একটা কোণ আঁকবো, এখানে একটা কোণ আঁকবো, এখানে একটা কোণ আঁকবো। তো এই কোণটা কি হবে? এই কোণটা হবে স্থূলকোণ। মানে এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হবে, তাহলে এটা স্থূলকোণ। আর অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম হবে, এই কারণে এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। তাইলে আমরা বলতে পারি কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ একটা সূক্ষ্ম কোণ। এটা অপশন ক হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই। এখানে sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 7 হলে sec থিটার মান কত? তো এরকম অঙ্ক আমরা ত্রিকোণমিতিতে করছি অনেক। এগুলা হচ্ছে সবসময়ই এই সমীকরণটা লিখে sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 7। এখানে আমরা জানি এটাকে যোজন বিয়োজন করতে হয়। যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে লিখবো লব, লবটা লিখবো sin থিটা প্লাস cos থিটা যোগ এই যে নিচে যেটা আছে লব হর সেটা লিখবো sin থিটা মাইনাস cos থিটা। নিচে লিখবো এরকম লব sin থিটা প্লাস cos থিটা মাইনাস এই হরটাকে মাইনাস করে দিব, মাইনাস করলে এখানে sin থিটা মাইনাস হবে। আর এই যে cos থিটা,
এটা প্লাস হয়ে যাবে, মাইনাস করার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস cos থিটা। এটা এক লাইন শর্ট করে লিখলাম। এখানে এটার নিচে 1 আছে, 7 এর নিচে 1 আছে, তাহলে এটা 7 প্লাস 1, উপরে লিখবো লব যোগ হর, নিচে লিখবো লব বিয়োগ হর, 7 মাইনাস 1। তো এখানে আমরা একটা জিনিস দেখি এখানে এখানে cos থিটা মাইনাস cos থিটা বিয়োগ কাটাকাটি, এখানে sin থিটা বিয়োগ কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে 2 sin থিটা, 2 sin থিটা, নিচে থাকতেছে 2 cos থিটা, 2 cos থিটা, cos থিটা সমান হচ্ছে উপরে 8, নিচে হচ্ছে 6, বা এটাকে বলা যায় 4/3। তো এখানে দুই দুইও কাটা, sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan tan থিটা, tan থিটা সমান 4/3, tan থিটা ইকুয়াল টু 4/3। তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার মানে হচ্ছে 16/9 সমান 16, 25/9 হবে যোগ করলে। তাহলে আমরা sec থিটা সমান লিখতে পারি কি, এটার বর্গমূল, বর্গমূল, এটার বর্গমূল। তো এখন এখানে প্লাস মাইনাস রুট ওভার 25/9 লিখবো। বর্গ করলে এখানে প্লাস মাইনাস দুইটা ভ্যালুই সম্ভব, এখানে 5/3 হবে। তো এখানে প্লাস মাইনাস লেখার কারণে এখানে অপশনে প্লাস মাইনাস আছে, তো এখানে tan থিটা যদি 4/3 হয় তাহলে sec থিটার ভ্যালু এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। এটা আসলে এটা আসলে একটা কোয়াড্রেন্টের নিয়ম। এখানে কোয়াড্রেন্টের নিয়ম এরকম আছে যে এখানে 4টা কোয়াড্রেন্টে আমরা ভাগ করতে পারি এই কার্টেসিয়ান প্লেনকে। তো এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে সবগুলাই অনুপাতই পজিটিভ হয়, tan থিটাও পজিটিভ হবে, sec থিটাও পজিটিভ হবে। আবার এখানে হচ্ছে সাইন কোসেক পজিটিভ হয়, বাকিগুলা নেগেটিভ হয়, tan নেগেটিভ, সেকও নেগেটিভ। আবার এখানে একটা থার্ড কোয়াড্রেন্ট, এখানে tan tan পজিটিভ হয়, tan থিটা পজিটিভ হয়, কিন্তু এখানে আবার sec থিটা নেগেটিভ হয়। তাহলে tan থিটা এখানে পজিটিভ, এখানে পজিটিভ, তাহলে tan থিটার ভ্যালু পজিটিভ হইলেও sec থিটার ভ্যালু এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, দুইটাই হইতে পারে, sec থিটার ভ্যালু দুইটাই হইতে পারে। এই কারণে প্লাস মাইনাস 5/3 আনসার হবে, এটার আনসার হবে। তো এখানে 73 এর আনসার হচ্ছে খ। তো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় হবে। তো এটা খুবই সহজ, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলেই মূল বের হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স সমান 0। এটাকে আমরা মিডিল টার্ম করব, এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস এক্স, এটাকে ভাঙতে হবে যাতে গুণফল মাইনাস সিক্স আসে। তো তার মানে এখানে 3 দুগুণে 6, মাইনাস 3x প্লাস 2x লিখবো। মাইনাস 3x লিখার কারণ হচ্ছে মাইনাসটা 3 এর আগে হবে, কারণ এখানে মাইনাস এক্স আছে, যোগ বিয়োগ করলে এখানে মাইনাস এক্স আসতে হবে। তো মাইনাস 3 প্লাস 2 দিলে মাইনাস 1 হবে, মানে মাইনাস এক্স আসবে। মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। এখানে এক্স মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 2 সমান 0। তো এখানে আমরা এক্স মাইনাস 3 সমান 0 লিখতে পারি, অথবা এক্স প্লাস 2 সমানও 0 লিখতে পারি। তো এখান থেকে এক্স ইকুয়াল টু আসবে 3, এক্স সমান মাইনাস 2, তাইলে 3, এখানে আসলে 3, এখানে মাইনাস 2, 3 মাইনাস 2, খ হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে রহিম ও করিমের বয়সের গড় 35 বছর, রহিম ও হামজার বয়সের গড় 20 বছর, হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত? আমরা রহিম, করিম ও হামজার বয়স ধরে নেই। রহিম রহিমের বয়স ধরে নেই আমরা এক্স, করিমের বয়স ধরে নেই আমরা ওয়াই, হামজার বয়স ধরে নেই জেড জেড। এখন রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। বয়সের গড় মানে কি? গড় মানে হচ্ছে যোগফল, রহিম আর করিমের বয়সের যোগফল। গড় করলে কি হয়, দুইজনের, যেহেতু দুইজনের বয়সের গড়, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে গড়, এক্স প্লাস ওয়াই বাই টু হচ্ছে গড়। এটা হচ্ছে 35,
35, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান 70। 70 আর রহিম ও হামজার, রহিম মানে এক্স আর হামজা মানে হচ্ছে জেড বাই 2, গড় হচ্ছে 20 বছর। 20 বছর, 20। এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস জেড সমান 20 দুগুণে 40। 40, 40। তো এখানে এখানে এখান থেকে করিমের বয়স বের করতে হবে। তো এখানে আমরা হামজার বয়স 11, এখানে আমরা বসাই দিই এক্স প্লাস হামজার বয়স হচ্ছে 11 সমান 40। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান কত হবে? 40 বিয়োগ 11 মানে 29। 29, তাহলে রহিমের বয়স হচ্ছে 29, তাহলে করিমের বয়স কত হবে? তো এখানে আমরা দেখি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে রহিম আর করিমের বয়স হচ্ছে 70, যোগফল হচ্ছে 70। তাহলে এক্স পাইছি আমরা 29, 29 প্লাস ওয়াই সমান 70। তাহলে ওয়াই সমান কত হবে? 70 মাইনাস 70 মাইনাস 70 মাইনাস 29, তাহলে কত হবে? 41। 41, 41, 41 বছর, তাহলে খ হবে উত্তর। তো এতটুকুই ছিল 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার গণিত অংশ। আশা করি আপনারা সমাধানগুলো বুঝতে পেরেছেন। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।